হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 9-এর চ্যাপ্টার নম্বর 2 অর্থাৎ সূচকের নিয়মাবলী এই অধ্যায়টা আমরা শিখব। দেখো, সূচক আসলে জিনিসটা কি সেটা আগে জানি, তারপর একটা নিয়মগুলো শিখবো। তো সূচক বলতে আমরা যেটা বুঝি সেটা হলো এরকম। দেখো, আগে বলি আমি প্রথম থেকে বলি। ছোটবেলায় দেখবে যখন আমাদেরকে যোগ করতে বলা হতো, যে যোগ 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 করে আসো কতগুলো, ধরো বললো তোমাকে 50টা যোগ করো, 50টা। তখন তুমি কি করতে পারো? তখন আমরা নিশ্চয়ই এরকম হাত গুনে করতাম না। কি করতাম? তখন আমাদেরকে শেখানো হয়েছিল এরকম যে দেখো, এতবার যোগ করছো না, যোগ করতে হবে না, তুমি 2 গুণ 50 করে দাও, যদি 50টা হয় তাহলে উত্তর হবে 100। অর্থাৎ এই 50টা 2 যোগ করে তুমি যা মান পাবে, আর এই 50-এর সঙ্গে 2 গুণ করে ঠিক সেম মান আসবে। কি কারণে? তখন বলা হয়েছিল দেখো, এই যোগের সংক্ষিপ্ত রূপকে বলা হয় গুণ। ঠিক একইভাবে আমরা এখন বড় হয়েছি, এটা আমরা নতুন জিনিস শিখবো। কি? দেখো, যে কোনো সংখ্যা মনে করো আমাদের গুণ করতে বলেছে। কি করতে বলেছে? গুণ করতে। মনে করো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ এরকম 2 গুণ করতে করতে এরকম যাবে কতদূর পর্যন্ত? মনে করো 50টি। এই 50টা 2কে যখন গুণ করতে বলবে, তখন আমরা কিন্তু এরকম নামটা করে গুণ করবো না। আমরা কি করবো? আমরা তখন বলবো যে আচ্ছা, এটা কি, কোন সংখ্যা গুণ হচ্ছে? 2 কতবার গুণ হচ্ছে? 50 বার। চলো সেটাও মাথায় তুলে দেয় যে ঘাড়ে। এই যে দেখো, একটা নিচে বসলো, একটা উপরে বসলো, মানে ওর ঘাড়ে বসলো। এটার দ্বারা আমাকে এটা ইন্ডিকেট করছে এই 2 সংখ্যাটা গুণ হচ্ছে 50 বার। কি বললাম? 2 সংখ্যাটা গুণ হচ্ছে 50 বার। ভুল করো, এটা মানে কিন্তু এটা নয়, 2 গুণ 50 নয়। এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। এটা মানে কি? এটা মানে হলো এরকম, যে 2 গুণ 2 গুণ 2 গুণ আপ টু 50 বার চলবে। এই যে একই সঙ্গে যখন গুণটাকে দেখো আমরা ছোট করে নিলাম, দেখো অনেকগুলো বড় গুণ ছিল, তাকে আমরা কি বললাম? পুচকে মতো করে নিলাম, ছোট মতো। এই যে গুণকে যে ছোট করে নিলাম, এটাকে বলা হয় গুণের সংক্ষিপ্ত রূপ। এই গুণের সংক্ষিপ্ত রূপের এই যে পোর্শনটা দেখতে, যে অংশটা, এটাকে বলা হচ্ছে সূচক। তাহলে আমরা যদি বলি যে সূচক আসলে কি, তখন আমাদের বলতে হবে এটা, যে সংক্ষেপে এটা হচ্ছে গুণের সংক্ষিপ্ত রূপ। যে কোনো তুমি যত বড় গুণ দেবে দাও, তাকে সংক্ষেপ করা হবে যে পদ্ধতির সাহায্যে, তাকে আমরা কি বলবো? সূচক। এবার এসো, এই সূচকের আমরা দেখতে পেলাম দুটো পার্ট আছে। দেখো, একটা নিচের পোর্শন আর একটা উপরের পোর্শন। এই নিচের পোর্শনটাকে আমরা বলে থাকি নিধান। কি বলি? নিধান, বা ইংলিশে বলা হয় বেস, BASE। উপরের পোর্শনটা যেটা, এটাকে বলা হয় সূচক, বা এটাকে বলা হয় ইন্ডেক্স, বা এটাকে বাংলায় আরেকটা নাম আছে, সেটা হলো ঘাত, বা আরেকটা ইংলিশের নাম হচ্ছে পাওয়ার। আমরা বলি না 2 টু দি পাওয়ার এত, 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 7, এই যা বলে থাকি সবগুলো হচ্ছে পাওয়ার। তার মানে আমরা বুঝলাম সূচকের দুটো পোর্শন, একটা নিচেরটা, একটা উপরেরটা। এবারে এই যে নিচের পোর্শন বা উপরের সংখ্যাগুলো কারা হবে, এটা কোন ধরনের সংখ্যা হবে, সেটা আমরা জানবো। দেখো, নিচে যে যারা থাকে নিধান, এরা অলওয়েজ হবে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কাদের বলে? পৃথিবীতে যত সংখ্যা আছে সবাই বাস্তব সংখ্যা। তুমি যা সংখ্যা আছে, পুরো পৃথিবীতে যা সংখ্যা আছে, পৃথিবীতে যা সংখ্যা আছে সবগুলোকে আমরা কি সংখ্যা নামে চিনি? বাস্তব সংখ্যা। এবার উপরের পোর্শনটা অর্থাৎ সূচকটা কি সংখ্যা হবে? সূচকটা হবে তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা। খেয়াল করো, এটা কিন্তু বাস্তব সংখ্যা নয়। কি সংখ্যা বলে? বলো, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এরা কারা? ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে আমরা কোনটা বুঝি বলতো? 1 2 3 4 5 6 7 8 এইভাবে চলবে আপ টু তোমার যত খুশি ইচ্ছা। আচ্ছা, এই ধনাত্মক পূর্ণ সংখ্যা বা সংখ্যা সম্পর্কে যদি জানতে চাও, তাহলে দেখবে আমি ডিসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দেবো। সেটা হচ্ছে আগের ক্লাস, অর্থাৎ বাস্তব সংখ্যা। ওখানে দেখবে এই ধনাত্মক পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, মূলক সংখ্যা সবগুলো ওখানে ডিটেলস আলোচনা করা আছে। তো এই ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু হবে। এই ধনাত্মক পূর্ণ সংখ্যার অপর নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ব্যাস, তাহলে আমরা বুঝলাম যে সূচকের মোট দুটো অংশ। একটাকে বলে নিচের অংশ নিধান, উপরেরটাকে বলে সূচক। নিচেরটা হবে সর্বদা কি বলো? বাস্তব সংখ্যা। আর উপরেরটা হবে আমার স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই গেল আমার সূচকের কি কি অংশ আছে না আছে, কিভাবে কি হচ্ছে সেসবগুলো। এবার আসলে দেখছি নিয়ম আছে, সেই নিয়মগুলোকে আমরা সূচকের নিয়ম বলে জানি। সেই নিয়মগুলো যদি আমরা না জানি, তাহলে আমরা অঙ্কগুলো করতে পারবো না। অঙ্কগুলো যেগুলো সমাধান করতে হবে, দেখো, তো এই রিলেটেড তোমাদের টোটাল বইতে
সূত্র আছে দেখবে, মানে নিয়ম কানুন লেখা আছে 7টা, কিন্তু আমি তোমাদের লেখাবো এখানে 9টা, আমি দুটো এক্সট্রা লেখাবো। কি কারণে? দেখবে তোমাদের যে সমাধানগুলো আছে, মানে সূচকের সমাধান, সেই সূচকের সমাধানে ওই নিয়মগুলো খুব কাজে লাগবে। কোন দুটো? শেষ দুটো আমি যেটা লেখাবো, যেটা বইতে নেই। চলো, প্রথম সূচকের নিয়ম, নিয়মাবলী বা নিয়ম বলতে পারো। নিয়মের মধ্যে প্রথম নিয়ম, প্রথম নিয়মটা একটা সুন্দর নাম আছে, সেটাকে বলা হয় সূচকের মৌলিক নিয়ম, বা ইংলিশে বলে ফান্ডামেন্টাল রুল। এটা কিন্তু পরীক্ষায় আসে, এইভাবেই আসে, এক্স্যাক্টলি তোমাকে উল্লেখ করে দেবে যে সূচকের মৌলিক নিয়মটি লেখো বা সূচকের ফান্ডামেন্টাল রুলটি লেখো। এটা আবার বলছি, এটা কিন্তু প্রত্যেকটা নিয়মের কিন্তু নাম না, শুধুমাত্র যে সূচকে যা বললাম 9টা নিয়ম আছে, 9টার মধ্যে প্রথম যে রুলটা, তার নাম হচ্ছে মৌলিক নিয়ম। তাছাড়া বাকি যে 2 নম্বর 3 নম্বর লিখবে, এদের কারো নাম কিন্তু কিছু নেই, কোনো নিয়মের কোনো নাম নেই, শুধুমাত্র প্রথমটা, সেটা কিছু না। এক্স টু এক্স টু দি পাওয়ার এন, যদি এর সাথে এক্স টু দি পাওয়ার এন গুণ করি, তাহলে কি হবে? সূচক বলছে যে এই দেখো নিধানগুলো সেম না, বলছে নিধান যদি একই হয় তাহলে এই যে সূচকগুলো ওরা বলছে যোগ হয়ে যায়, তাহলে কি বলো? এই যে এম প্লাস এন হবে। এবার প্রশ্ন হচ্ছে এই এক্স কারা? আমি এক্ষুনি বললাম কারা হবে এক্স গুলো। এক্স গুলো হবে কি? সর্বদা বাস্তব সংখ্যা। আর এম এন গুলো কি হবে? আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে তোমার শুরুতে এটা লিখে নেবে যে এক্স, এরপর আমরা কিছু টার্ম পাবো দেখবো ওয়াই, সেই জন্য একবার লিখে দিচ্ছি এক্স ও ওয়াই হলো বাস্তব সংখ্যা ও এম এন হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এসবের নিয়মে তো মৌলিক নিয়ম প্রথমে কি শিখলাম বলো? যে যদি গুণ হয়, এবং কারা গুণ হবে? যাদের নিধানগুলো মানে নিচের গুলো সেম, তখন তাদের ঘাতগুলো মানে ঘাতগুলো কি হবে? যোগ। এই জিনিস নিয়মটা মনে রাখার জন্য এরকম ভাবে মনে রাখো আমার সঙ্গে বলো, গুণের সময় একই নিধানের সূচকগুলি যোগ হয়। বলো, নিজে নিজে বলো, গুণের সময় একই নিধানের সূচকগুলি যোগ হয়। তাহলে এবারে কিছু এক্সাম্পল দিই, তাহলে ভালো বুঝবে। 1 নম্বর প্রথম 1 নম্বর নিয়মটা কি? দেখো, মনে করো 2 টু দি পাওয়ার 3 এর সাথে গুণ করছি আমি 2 টু দি পাওয়ার 4। দেখো দুজনে কি সমান? নিধান, বেশ সমান, মানে নিধান সমান। তো কি করবো? 2 টু দি পাওয়ার 3 প্লাস 4 সমান সমান 2 টু দি পাওয়ার 7। এটা আমরা প্রথম শিখছি বলে যোগ আকার লিখছি, পরে যখন অঙ্ক করবো তখন আমরা এখান থেকে সরাসরি 2 টু দি পাওয়ার 7 লিখে দেবো। আচ্ছা, হয়তো আরো তোমাদের প্রয়োজন আছে বলে মনে করছি না। 2, এবার দেখো এই যে বললাম একটা মাত্র শুধু নাম আছে মৌলিক নিয়ম, দ্বিতীয় যে পরে যে 8টা নিয়ম দেখাবো কারো কোনো নাম নেই কিন্তু। বলো, এটা যেমন গুণ হয়েছে, গুণের বেলা কি হয়েছে বলো? যোগ। ঠিক একইভাবে দেখো এক্স টু দি পাওয়ার এন ভাগ এক্স টু দি পাওয়ার এন, যদি এটা হয়, বলো ভাগ থাকলে আমরা কি করবো? ওটাকে বাই আকারে লিখবো। প্রথম কাজে তোমাদের বাই আকারে লিখবো। বাই আকারে লেখার পরে আমরা শুধু মনে রাখবো এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। খেয়াল করো কি লিখেছি? উপরেরটা মাইনাস নিচেরটা, বা তোমরা এইভাবে মনে রাখবে যে ভাগ গুণের সময় যেমন যোগ হয়েছে, ভাগের বেলা বিয়োগ হবে, এবং বিয়োগটা কার হবে? আপ মাইনাস ডাউন। দেখো উপরে ছোট থাক বড় থাক সেটা তোমার দেখার দরকার নেই, তোমার নিয়মটা মনে রাখবো শুধু কি? আপ মাইনাস ডাউন, মানে উপরে যেটা আছে সেটা বাই নিচেরটা। তো দেখো এই এক্সাম্পল দিয়ে দিই কিছু উদাহরণ। দেখো মনে করো টু না অন্য কিছু দিই, 3 টু দি পাওয়ার 7 একে ভাগ করছি আমি 3 টু দি পাওয়ার 5 দ্বারা। তাহলে কি হবে? বলছে তারপর 3 টু দি পাওয়ার 7 বাই 3 টু দি পাওয়ার 5, এরপর লিখবো 3 টু দি পাওয়ার 7 মাইনাস 5, অর্থাৎ 3 স্কয়ার। এটা কি গেল? সেকেন্ড নিয়ম, কার? সূচকের। থার্ড নিয়ম, এই জায়গায় আমি আবার বলছি, বইতে দেখবে তোমাদের এটা না দুটো কেস করা আছে, একবার এম বড় ধরে করেছে, এন বড় ধরে করেছে, তোমাদের কিচ্ছু লাগবে না। পরে দেখবে যদি উপরেরটা ছোট আসে, ধর এটা 7 - 5 আসছে, তো তাহলে আমি একটা দিচ্ছি, মনে করো উদাহরণ দিয়ে, তাহলে বুঝতে পারবে আরো। এক্সাম্পল নম্বর 2, সেটা হচ্ছে 5 টু দি পাওয়ার 7 ভাগ মনে করো 5 টু দি পাওয়ার 9। তাহলে কি হবে? এখানটা বলো বাই আকার লিখলে 5 টু দি পাওয়ার 7 বাই 5 টু দি পাওয়ার 9 সমান সমান 5 টু দি পাওয়ার 7 মাইনাস 9 সমান সমান 5 টু দি পাওয়ার -2। এই মাইনাস হলে কি হয় ওটা পরে আমরা শিখবো। মাইনাস হলে কিন্তু নিচে চলে যাবে, নিয়মটা আমি এখন লিখে দিচ্ছি, কিন্তু পরে নিয়মটা বোঝাচ্ছি এখানে নিচে গিয়ে কি হয়। হ্যাঁ, চলো, এটা গেল সূচকের সেকেন্ড রুল। এবার হচ্ছে থার্ড রুল। কি থার্ড রুল? হচ্ছে এক্স টু দি পাওয়ার এম, তার ঘাড়ে যদি এন থাকে, মানে ভেতরে আছে এক্স টু দি পাওয়ার এম সূচক আকারে, আবার তার বাইরে আছে তোমার এন, যদি এরকম হয়, বলছি ব্র্যাকেটটা তুলে দাও। এই ব্র্যাকেটটা যেই উঠে যাবে তখন এই এম আর এন এরা দুজন গুণ হয়ে যাবে। কি হয়ে যাবে বলো?
গুণ, তার বুঝলাম কি ব্র্যাকেট উঠে গেলে কি হয়, সূচকগুলো গুণ হয়। কিরকম এক্সাম্পল দিই, মনে করো 2⁵ তার ঘরে মনে করো 3 আছে, তাহলে আমরা যখন ব্র্যাকেটটা তুলবো কি হবে, 5 গুণ 3 অর্থাৎ 2⁵15 হবে। এটা হচ্ছে রুল নম্বর 3। এবার হচ্ছে রুল নম্বর 4। সেটা হচ্ছে দেখো এরকম xy তার টু দি পাওয়ার যদি m থাকে, মানে কি ভিতরে দেখো দুটো নিধান হয়ে যারা থাকবে তারা দেখো গুণ আকারে আছে, তাদের হোল m, এটাকে বলা হয় কি xy টু দি পাওয়ার হোল m, পুরোটা আমরা বলি না হোল স্কোয়ার হোল কিউব, ওরকম হোল m যদি হয়, বলছে যখন এবার তুমি যখন ব্র্যাকেট তুলবে নিয়মটা বলছে এই এমটা এসে x এর ঘরে বসবে আবার y এর ঘরে বসবে, তাহলে হবে কি x টু দি পাওয়ার m আর y টু দি পাওয়ার m। এর এক্সাম্পল দিই তাহলে বুঝে যাবে। ধরো 6⁵ আছে কোথাও, তাহলে 6 কে আমরা লিখতে পারি না 2 গুণ 3 তার টু দি পাওয়ার 7। দেখো 6 কে ভেঙেছি শুধুমাত্র 6 এর জায়গায় লিখেছি, 7 কিন্তু কিছু করিনি, যা আছে তাই। এবারে তুমি এবার 7টা যখন তুলবে কোথায় বসবে, 7টা 2 এর ঘরে বসবে আবার 3 এর ঘরে বসবে, তাহলে এটার পরিণাম হবে কত, 2⁵ গুণ 3⁵। আচ্ছা, এটা গেল রুল নম্বর 4। এবার আসো 5 নম্বর। এই যে কেসটা এখানে গুণের ক্ষেত্রে হয়েছে ঠিক ওই কেসটা ভাগের ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে ধরো x/y আছে কোথাও, তার টু দি পাওয়ার ধরো m আছে, তাহলে বলছে যখন তোমার ব্র্যাকেটটা তুলবে তখন ওই mটা এসে x এর ঘরে বসবে আবার y এর ঘরে বসবে, তার মানে x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার m। এর এক্সাম্পলটা দিয়ে দিই এখানে, 2/3 তার টু দি পাওয়ার মনে করো 9, তাহলে যখন তুমি ব্র্যাকেট তুলবে তখন কত হবে, 2 টু দি পাওয়ার 9 হবে, 3 টু দি পাওয়ার 9 হবে। খেয়াল করো ইম্পর্টেন্ট, কিন্তু এই প্রত্যেকটা নিয়ম লাগবে খুব কাজে। দেখো তাহলে গুণের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, ভাগের ক্ষেত্রে দেখো প্রযোজ্য হয়েছে। এটা গেল আমাদের কত, রুল নম্বর 5। এবার এসো 6 নম্বর রুলটা শিখবো। দেখো পুরোটা মুছে দিই। দেখো 6 নম্বর রুলটা হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং। দেখো এটা হচ্ছে x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এবার সবচেয়ে সহজ, দেখো x টু দি পাওয়ার 0, এই x টা কি হবে তোমরা অত কিছু ভেবে লাভ নেই, নিজেদের খাতা এইভাবে লিখে রাখবে যেভাবে আমি দেখাচ্ছি। যা খুশি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, বোঝার সুবিধার্থে যা খুশি মানে যে কোনো সংখ্যা বসাও। এক্সাম্পল দিই, মনে করো 2 টু দি পাওয়ার 0 কত হবে 1, মনে করো -3 টু দি পাওয়ার 0 কত হবে 1, মনে করো 2/3 টু দি পাওয়ার 0 কত হবে 1, মনে করো √3 টু দি পাওয়ার 0 কত হবে 1, মনে করো 1.5 তার টু দি পাওয়ার 0 কত হবে 1। যে কোনো সংখ্যা ধরো 5 টু দি পাওয়ার 0 কত হবে 1, মানে যে কোনো সংখ্যা, সেটা তোমাকে বাস্তব সংখ্যা হতে হবে, তো বাস্তব সংখ্যা সবাই বাস্তব সংখ্যা, তো যে কোনো সংখ্যা আসুক না কেন তার টু দি পাওয়ার যদি 0 থাকে তাহলে কি হয়ে গেল 1। এটা খুব সহজ জিনিস। 7 নম্বরটা হচ্ছে এইবার সেই কেসটা, সেই মাইনাসের কেসটা দেখো, x টু দি পাওয়ার -m যদি কোথাও থাকে তখন কি হবে, যে একটা ঘাড়ে ধরে মাইনাস হয়ে গেছে, তখন কি করবে, এতক্ষণ যাবো সবটা প্লাস, মাইনাস থাকলে কি হবে, দেখো মাইনাস থাকলে মাইনাস থাকবে না, কি হয়ে যাবে, দেখো এই মাইনাসের কারণে মনে রাখবে 1/, হয় কি হয়, মাইনাস মানে কি 1/, দেখো মাইনাসের জন্য আমি লিখেছি 1/, লেখা হয়ে গেছে 1/। চলো মাইনাসের জন্য যদি লেখা হয় যে মাইনাসটা বাদ দিলে বলে কি দেখতে পাচ্ছ তুমি, x টু দি পাওয়ার m, ওই পুরোটা গিয়ে নিচে বসবে, অর্থাৎ x টু দি পাওয়ার m। আবার বলছি মাইনাস যখন থাকবে মাইনাসের জন্য কি হবে 1/, এবার মাইনাসের জন্য যা নেওয়ার মাইনাসের জন্য আমি নিয়ে নিয়েছি 1/, আর বাকি কি পড়ে আছে x টু দি পাওয়ার m, ব্যাস ওটা শুধু বসিয়ে থাকলে আমরা শেষ। তার মানে কি পেলাম, x টু দি পাওয়ার -m ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার m। এর কিছু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে, যেমন মনে করো 2 টু দি পাওয়ার -7 যদি এরকম থাকে তাহলে কি হবে বলো, মাইনাসের কারণে হবে কত 1/, তাহলে 1/, তে চলে গেছে কত পড়ে আছে 2 টু দি পাওয়ার 7। বুঝতে পেরেছো? আচ্ছা, এই 7টা হচ্ছে তোমাদের বইতে আছে, বাকি এখন যে দুটো লেখাতে যাচ্ছে এই দুটো বইতে লেখা নেই, কিন্তু এর অ্যাপ্লিকেশন করতে হবে তোমার কোথায়, যেখানে দেখবে সমাধান বলে একটা কোশ্চেন আছে, অঙ্ক থাকবে তোমাদের সূচকে, সেখানে লাগবে। তো চলো 8 নম্বর নিয়মটা কি, এটা এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিসের জন্য, শুধুমাত্র সমাধানের জন্য। দেখো বলছি x টু দি পাওয়ার m ইকুয়াল টু, যদি x টু দি পাওয়ার n হয়, আচ্ছা হয় না, লিখে একটা হলে বলে দিচ্ছি। দেখো যদি x টু দি পাওয়ার m সমান সমান x টু দি পাওয়ার n হয়, এর মানে কি দুটো দুপারে দেখো নিধানগুলো সমান, মানে বডি সমান, সোজা কথা, এটা বডি আর উপরেরটা হচ্ছে হেড। তো বডি যদি সমান হয়, বলছে বডি বডি কেটে যাবে, আউট হয়ে যাবে, আউট হয়ে গিয়ে কি হবে, হেড দুটো সমান হবে, তার মানে m ইকুয়াল টু n হবে। কথা কি বুঝতে পেরেছো, বডি সমান মানে বডি কেটে গেছে, গেলে কে সমান হবে, হেড সমান হবে। উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে, মনে করো কোন অঙ্ক
এক্স টু দি পাওয়ার 7 ইকুয়াল টু, এদিকে মনে করো এক্স টু দি পাওয়ার পি আছে, তাহলে কি করবো আমরা, দেখো এক্স এক্স আউট, তাহলে এক্স এক্স আউট হয়ে গেলে তার পয়েন্টের নামে কি লিখবো জানো, 7 ইকুয়াল টু পি বা পি ইকুয়াল টু 7। এটা কি বললাম তাহলে, কোনটা সমান, বডি সমান, মানে নিচেরটা, হেডটা কিন্তু সমান হবে কখন, যদি বডিটা সমান হয়, বডি সমান হলে হেড সমান। 9 নম্বর রুলটা হচ্ছে একদম এর উল্টো, তার মানে কি হেড সমান হবে তাহলে বডি সমান হবে। কিরকম, ধরো এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল টু মনে করো ওয়াই টু দি পাওয়ার এম, দেখো তো কি চেঞ্জ, শুধুমাত্র এমটা সমান, অর্থাৎ তাদের হেড সমান বডি সমান না। যদি এরকম হয় তাহলে কি হবে, দেখো বলছি এটা হলে তখন তো এরকম এম এম কেটে যাবে, অর্থাৎ মাথা হেডের আউট, তাহলে কি থাকবে হলো এক্স ইকুয়াল টু ওয়াই হবে। আশা করি বুঝতে পেরেছো। এবারে উদাহরণ দিই, মনে করো এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, কোথাও মনে করো আসলো 3 টু দি পাওয়ার 5, তাহলে এর পয়লের নামে কি করবে জানো, 5 5 আউট, তো 5 5 আউট হয়ে গেলে কি হবে, বা এক্স ইকুয়াল টু 3। তাহলে এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, এই দুটো শুধুমাত্র লাগবে কোথায়, সূচকের সমাধানের জন্য লাগবে, ওই জন্য এটা পাশে এরকম লিখে রাখবে সমাধানের জন্য। এই হচ্ছে টোটাল 1 থেকে আর 9টা, এই মোট 9টা নিয়ম তোমাদের সূচকের, এই 9টা নিয়ম শিখলে আমরা সূচকের সমস্ত অঙ্কগুলো করতে পারবো। কিভাবে, এবার যদি এইগুলো কোনো নিয়ম যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি আবার পরের ভিডিও যখন বানাবো সূচকের ওই কোষে দেখি সমাধানগুলো, সেখানে আমি সেই জিনিসটা আলোচনা করে দেবো। ব্যাস, এই হচ্ছে সূচকের নিয়মকরণ। আজকের ক্লাসটা তোমাদের এই পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্ট করবে, আর বুঝতে পারলে উদ্ধার করবে। চলো আজকের ক্লাসটা এই পর্যন্ত, আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে কোথায়, নেক্সট ভিডিওতে।